সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, সপ্তম শ্রেণীর ডিজিটাল টেকনোলজি ক্লাসে আপনাদের স্বাগতম। যারা চ্যানেলে নতুন তারা এই চ্যানেলে প্লে লিস্ট থেকে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে, প্রয়োজনে সেগুলো সংগ্রহ করে নিতে পারেন। বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার ও শিক্ষণ অভিজ্ঞতা 2। ইতোপূর্বে আমরা বুদ্ধিবৃত্তিক সম্পদ ও স্বত্বাধিকারীর অধিকার সম্পর্কে জানতে পেরেছি, কিন্তু যখন ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে অন্য কাউকে নিজের বুদ্ধিবৃত্তিক সম্পদ আমরা ব্যবহার করতে দেব, আমাদের কিছু নীতিমালা তৈরি করে নেওয়া উচিত। এর ফলে কেউ আমাদের এই বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করতে পারবে না। তুমি কি ময়মনসিংহ গীতিকার নাম শুনেছ? এটি একটি সংকলন গ্রন্থ যাতে ময়মনসিংহ অঞ্চলের পালাগান লিপিবদ্ধ করা আছে। এই পালাগানগুলো প্রাচীনকাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসছিল ময়মনসিংহ অঞ্চলে। এই বুদ্ধিবৃত্তিক সম্পদ প্রথমে চন্দ্রকুমার দে সংগ্রহ করা শুরু করেন। এরপর ডক্টর দীনেশ চন্দ্র সেন সবগুলো পালাগান একত্র করে সম্পাদনা করেন ও গ্রন্থাগারে প্রকাশ করেন। যদি এই কাজ না করা হতো তাহলে আজ হয়তো আমরা এই অসাধারণ সংকলন পেতাম না। কেমন হয় যদি আমরা নিজেরাই আমাদের এলাকার কোনো একটি বুদ্ধিবৃত্তিক সম্পদকে যথাযথভাবে বাণিজ্যিক ব্যবহার উপযোগী করে তুলতে পারি। সেশন 1, ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার। হাসির বাবা আফজাল হোসেনের একটি দই তৈরির কারখানা আছে। এই কারখানায় দই বাজারে হাসি দই নামে বিক্রি হয়। আজ হাসি এই দই কিনে হঠাৎ অবাক হয়ে আবিষ্কার করে দইয়ের স্বাদ অন্যরকম লাগছে। ভালো করে প্যাকেট লক্ষ্য করে দেখলো সেখানে হাসি দইয়ের পরিবর্তে হাঁস দই লেখা, অথচ প্যাকেট দেখতে একই রকম, একই রং, একই সাইজ, লেখার ফ্রন্টও একই রকম, সব কিছু মিল আছে, শুধু হাসির জায়গায় হাঁস লেখা। সেটা খুব ভালো করে খেয়াল না করলে হঠাৎ বোঝার উপায় নেই যে এটা যে হাসি দই না। হাসি খুব চিন্তিত হয়ে বাবার কাছে গিয়ে প্যাকেট দেখিয়ে পুরো ঘটনা খুলে বলল। আফজাল হোসেন সব কিছু শুনে বললেন, হাসি, তোমাকে অনেক ধন্যবাদ এই ব্যাপারটি লক্ষ্য করার জন্য। তবে আমাদের দুশ্চিন্তার কিছু নেই, আমাদের হাসি দইয়ের স্বাদ অন্য দইয়ের তুলনায় আলাদা। তার কারণ এই দই তৈরির প্রণালী আমার উদ্ভাবন করা এবং সেটি বেশ আলাদা অন্যদের তুলনায়। এই কারণে এই দই তৈরির প্রণালী বা ফর্মুলা একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ। যারা আমাদের কোম্পানির দই নকল করে প্রায় হুবহু একই নামে বাজারে ছেড়েছে, আমি দ্রুত আমার একজন উকিল বন্ধুর সঙ্গে পরামর্শ করে আইনি ব্যবস্থা গ্রহণ করব। যেহেতু আমাদের ট্রেডমার্ক করা আছে, তাই যারা আমাদের এই বুদ্ধিবৃত্তিক সম্পদ নকল করে বাণিজ্যিকভাবে ছেড়েছে তাদের অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে ও বাণিজ্যিকভাবে এই পণ্য বাজারে বিক্রি করা বন্ধ করতে হবে। উপরের গল্প থেকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে আফজাল সাহেবের হোসেনের এটা হচ্ছে একটা বুদ্ধিবৃত্তিক সম্পদ। তিনি যে ফর্মুলায় হাসি দই তৈরি করেন সেটি অন্য দইয়ের ফর্মুলা থেকে ভিন্ন, তাই এটি একটা বুদ্ধিবৃত্তিক সম্পদ। এরপর তিনি এটি বাজারজাত করেছেন। বাজার থেকে হাসি দই কিনেছে, কিন্তু শুধু পণ্য হিসেবে ব্যক্তিগত কাজে এটা কিনেছে। এই দই কেনার সময় তারা দইটি শুধু খাবার অধিকার পাচ্ছেন। এক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহৃত হচ্ছে। ব্যক্তিগত কাজে বুদ্ধিবৃত্তিক সম্পদ নির্দিষ্ট টাকা দিয়ে কেনার সময় পণ্যটি একজন মানুষের ব্যবহারের সুযোগ পেলেও সেটি বাণিজ্যিক কাজে ব্যবহারের অধিকার পায় না। অন্যদিকে একটি শিক্ষা প্রতিষ্ঠান যারা প্রায় হুবহু হাসি দই একটা প্রতিষ্ঠান যারা হুবহু হাসি দইয়ের আদলে বাজারে হাঁস দই ছেড়েছেন, তারা পণ্যটিকে বাণিজ্যিক কাজে ব্যবহার করেছেন। বাণিজ্যিক কাজে বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করতে গেলে অবশ্যই বুদ্ধিবৃত্তিক সম্পত্তির যিনি স্বত্বাধিকারী তার থেকে যথাযথ আনুষ্ঠানিক অনুমতি নিয়ে তার সঙ্গে চুক্তিপত্র করে তবেই বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে। এবারে আমরা একটা কাজ করি, নিচের বেশ কিছু বুদ্ধিবৃত্তিক সম্পদের উদাহরণ দেওয়া আছে, সেখান থেকে আমরা বের করব কোনটি বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যক্তিগত কাজে নাকি বাণিজ্যিক কাজে ব্যবহার হচ্ছে, সেটা যথাযথ হচ্ছে কি। যেমন মিজান বাংলা সিনেমার জন্য একটা ওয়েবসাইট নিবন্ধন করলো, সেখানে নির্দিষ্ট ফি পরিশোধ করে তাদের গ্রাহক হলো, কিন্তু ওই ওয়েবসাইটে সিনেমাটির দেখানোর জন্য সিনেমার প্রযোজকের কাছ থেকে অনুমতি গ্রহণ করা হয়নি। মিজান এখন খুশি মনে পছন্দের সিনেমা দেখছে এবং সিদ্ধান্ত কি মিজান ব্যক্তিগত কাজে বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করছে, কিন্তু ওয়েবসাইটটি সিনেমাটির প্রদর্শনের অনুমতি না নিয়েই তাদের প্ল্যাটফর্মে বাণিজ্যিক কাজে সেটি ব্যবহার করছে। কাজেই তারা নিয়ম মানছে না ও সিনেমার প্রযোজক ওয়েবসাইটের স্বত্বাধিকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন। মিতু প্রয়োজনীয় একটি সফটওয়্যার অনলাইনে খুঁজতে গিয়ে দেখলো 50 টাকা দিয়ে সফটওয়্যারটি প্রস্তুতকারক কোম্পানি থেকে লাইসেন্স কিনে নিতে হবে।
মিতুর বেন্দা হেনা বলল, আমার কাছে এই সফটওয়্যারটি আছে, কেনার কোনো প্রয়োজন নেই, তুই আমার কাছ থেকে সফটওয়্যারটি কপি করে নিস। মিতু বলল, এটা একদম উচিত হবে না। তখন সফটওয়্যারটি কেনার যথাযথ ওয়েবসাইটে গিয়ে সেটি লাইসেন্স কিনে নিয়ে মিতু এখন ব্যবহার করছে। তার সিদ্ধান্তটা কি? সিদ্ধান্তটা হচ্ছে সফটওয়্যার একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ, তাই এটি ব্যবহারের পূর্বে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কর্তৃক অনুমতি নিতে হবে। লাইসেন্স ছাড়া সফটওয়্যার ব্যবহার করা উচিত নয়। হেনা মিতুকে লাইসেন্সযুক্ত সফটওয়্যার না কিনে তার কাছ থেকে কপি করতে বলেছে, যা একটি বেআইনি কাজ। তাহলে মিতু সফটওয়্যার কিনে ব্যবহার করেছে, যা একটি সঠিক সিদ্ধান্ত। তাহলে আমরা এভাবে অন্যের বুদ্ধিবৃত্তিক সম্পদ কিনে সেটা ব্যবহার উপযোগী করব, নতুবা সেটা আইনত খারাপ হবে। একটি বিখ্যাত কোমল পানীয় তৈরির কোম্পানি তাদের ফর্মুলা বাংলাদেশের একটি বাজারজাতকরণ কোম্পানির কাছে চুক্তিবদ্ধ হয়ে প্রদান করলো। কিন্তু অন্য আরেকটি কোম্পানি সেই একই কোমল পানীয়র নামে বাজারে বিক্রি শুরু করলো। তখন যে কোম্পানি এই ফর্মুলা কিনে নিয়েছিল তারা আদালতের দ্বারস্থ হলো। এখন সিদ্ধান্তটা কি? সিদ্ধান্তটা হচ্ছে, কোনো নিবন্ধিত প্রতিষ্ঠানের পণ্য যদি অন্য প্রতিষ্ঠান সেই নামে বাণিজ্যিক কাজে ব্যবহার করে তবে তা দণ্ডনীয় অপরাধ, কারণ এতে নিবন্ধিত কোম্পানির অধিকার ক্ষুণ্ণ হয়। এছাড়া সেই প্রতিষ্ঠানের ব্যবসায়িক ক্ষতি হয়। ওই নামে পণ্য বিক্রি করতে হলে অবশ্যই নিবন্ধিত কোম্পানি থেকে অনুমতি গ্রহণ করতে হবে, নতুবা নিবন্ধিত কোম্পানি আদালতে শরণাপন্ন হতে পারে এবং অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করতে পারে। এজন্য আমরা নিবন্ধিত কোনো প্রতিষ্ঠানের নিবন্ধন করা জিনিসের উপর নিজেরা ব্যক্তিগতভাবে বা বাণিজ্যিকভাবে কোনো অসাধু উপায়ে কাজ করব না। আগে ওই প্রতিষ্ঠানের সাথে আমাকে কী করতে হবে? বাণিজ্যিক চুক্তি করতে হবে। রায়হান একটি ভ্রমণ বিষয়ক বই লিখেছে তার ভ্রমণ করা বিভিন্ন স্থানের অভিজ্ঞতা নিয়ে। রায়হান একটি প্রকাশক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মেধাস্বত্ব পাওয়ার শর্তে বইটি প্রকাশের অনুমতি দিয়েছে। সেই প্রতিষ্ঠানটি এই বছর বইমেলায় বইটি প্রকাশ করেছে ও বইটি পাঠকদের মধ্যে সাড়া ফেলেছে। তাহলে এটা হচ্ছে একটা পর্যটনের ডায়েরি, সেটা হচ্ছে একটা রায়হানের একটা বুদ্ধিবৃত্তিক সম্পদ, সে তার মেধাশ্রম খাটিয়ে সেটা লিখেছে। এখন সিদ্ধান্তটা কি? বই একটি মেধাবৃত্তিক সম্পদ, যা একজন লেখক তার মেধা ব্যয় করে লিখে থাকেন। কোনো বই বাণিজ্যিক উদ্দেশ্যে বাজারজাত করা হলে অবশ্যই বইটির মালিকের বা লেখকের অনুমতি নিতে হবে এবং তার মেধাস্বত্ব দিতে হবে। এক্ষেত্রে প্রকাশনা প্রতিষ্ঠান তাদের কর্তব্য সঠিকভাবে পালন করেছে, ফলে দুই পক্ষই লাভবান হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।